আসসালামু আলাইকুম। তোমার প্রতি অনুভূতি গল্পের ৯ নম্বর পার্ট আর ৮ নম্বর পার্ট কালকে আপলোড দিছিলাম, কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে ভিডিও রিমুভ হয়ে গিয়েছে, যার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে ৮ নম্বর পার্টটি আপলোড করে দিই। তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর যারা যারা দেখতেছো আমার এই ৮ নম্বর পার্টটি কপি করে টিকটকে ছাড়তেছে, শুধুমাত্র সাইদ ভাইকে আমি আমার ভিডিও আপলোড করার পারমিশন দিছি। আর যারা যারা ভিডিও আপলোড করছে সবাই ফেক, তো তোমরা ওদের ভিডিও দেখবা না। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মিথিলাকেও দেখছি আমার দিকে চেয়ে আছে, হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি, মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে, কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখছি। আমি পাশ কাটিয়ে চলে যাব, এমনি মিথিলা ডাক দিল, অনিক তোর সাথে কিছু কথা আছে। মিথিলা আমার সাথে কি কথা বলবে আমি জানি না, আর জানতেও চাচ্ছি না, তাই না শোনার ভান করে হাঁটতে লাগলাম। মিথিলা পেছ থেকে সামনে আমার পথ আটকিয়ে বলল, অনিক প্লিজ একবার শোন। আমি বললাম, কি বলবি তুই? তোর জন্য আমি বাসা ছাড়া হয়েছি, এমন একটা অপবাদ তুই দিলি যার কারণে 1 মাস ধরে আম্মুকে দেখি না, আব্বুর কথাও শুনি না। আব্বুর কড়া শাসন আমার জীবনে নাই। আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়ি পাঠাই দিছিস। কেন জানি রাগ আর কষ্টগুলো চোখের পানি হয়ে বের হচ্ছে। মিথিলা বলল, অনিক তুই আমাকে মাফ করে দে। আমি জীবনে এমন একটা ভুল করেছি যার জন্য আমি রাতে চোখ লাগিয়ে ঘুমাতে পারি না। চোখ বন্ধ করলেই আমার পাপের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে। মিথিলার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম, মিথিলা নেকা কান্না করার কি আছে? যা চাইছিস তাই তো করেছিস। আমিও চাইলে তোদের সব কিছু ফাঁস করে দিতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও আছে, কিন্তু তোকে ভালোবাসতাম। তোর সম্মান যেন নষ্ট না হয়, তাই নিজের সম্মান নষ্ট করে সবার চোখে দর্শক নামক মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু একটা দুঃখ কি জানিস, ভাবিকেও বাসা থেকে বের করে দিয়েছে। ভালো থাকিস। চোখ বেয়ে পানি বের হচ্ছে। আবার কেন জানি মিথিলার সাথে কথা বলতেছি, রাগও হচ্ছে নিজের ওপর। আর কথা বলার ইচ্ছা ছিল না, হাঁটতে শুরু করলাম। মিথিলা বলল, অনিক দাঁড়া প্লিজ শোন। আমি জানি মিথিলা এগুলো অভিনয় করতেছে, কারণ মিথিলা নিখুঁত অভিনয় করতে পারে, যেভাবে পরিবারের লোকজনদের সামনে করলো। আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না, চলে আসলাম। ইস, আম্মুকে যদি আজ দেখতে পারতাম। আমি আবার ঢাকায় ব্যাক করব। টিকিট কেটে বাসের মাঝখানে জানালার পাশে বসে আছি। এমনি জানালা দিয়ে আব্বুকে দেখতে পেলাম, সাথে আম্মু। কিন্তু আম্মু তো বোরকা গায়ে, মুখটা দেখতে পাচ্ছি না। তবে এটুকুতেই মন জুড়িয়ে গেল। আব্বুকে আগের মতো হাসি খুশি দেখতে পাচ্ছি না, কেমন জানি মন মারা হয়ে আছে। আম্মু হয়তো একই অবস্থা, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ভাবিকেও দেখতে পাচ্ছি, ভাইয়াও পাশে। তবে কি আজ ভাবিকে বাসায় নিয়ে যাচ্ছে? হয়তো সবার মন গলে গেছে, আমার জন্য তাদের কি মন কাঁদে? আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর একদিন পরেই ভাবিকে তার বাপের বাড়ি চলে যেতে হয়েছে। ভাবি কেমন বাসায় সবাই জানে। ভাবি ছিল সবার পছন্দের, কার কি প্রয়োজন খুব সহজেই বুঝে যেত, যার জন্য ভাবিকে নিয়ে কখনো ঝগড়াও হয়নি। হয়তো আমার প্রতি রাগগুলো এমন প্রখর ছিল, যার জন্য ভাবি আমার সাথে কথা বলতে শুনে উল্টাপাল্টা ভাবতে সাহায্য করছে। আজ নিজের চোখে ভাবিকে বাসায় যেতে দেখবো স্বপ্নেও ভাবিনি। এখন আমার ভিডিও পাওয়ার কোনো প্রয়োজন নাই। ভাবির নিজের সংসার ফিরে পেয়েছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তবে আমার একটা কাজ করতে হবে, ভাবির সাথে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে। হয়তো আবার আমার সাথে কথা বলতে শুনলে বা দেখলে এরকম খারাপ ধারণা আসতেই পারে। তবে শেষবারের মতো কথাটা বলে নিই, সত্যি কি বাসায় নিয়ে যাচ্ছে নাকি অন্য ব্যাপার? কথাগুলো ভাবতে ভাবতে পরিবারের লোকজনগুলো ভিড়ের মাঝে মিলিয়ে গেল, চোখগুলো ভিজে গেছে। যদি একবার আম্মু বলে ডাকতে পারতাম, আব্বুকে আব্বু বলে ডাকতে পারতাম। এই জীবনে না জানি সেই সুযোগ হয় কিনা। গাড়ি চলতে শুরু করলো আমার চিরচেনা শহরটাকে ছেড়ে। মনে আজ কিছুটা শান্তি খুঁজে পাচ্ছি ভাবিকে বাসায় ফিরে যেতে দেখে। যদি এমন হতো আমিও আজ বাসায় যেতে পারতাম। এই জীবনে হয়তো হবে না, কারণ নিজেকে প্রমাণ করার মতো কোনো প্রমাণই আমার কাছে নেই। যে একটা ভিডিও ছিল তাও হারিয়ে ফেলেছি। শুধু ভাবি জানে আমি নির্দোষ। সেই কথা বলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছিল। আর মিথিলা নিজেকে কখনোই ছোট করে সত্যিটা বলবে না। আর দুলাভাই তো নাই। আম্মুর কথা মনে পড়তেই চোখ বেয়ে পানি পড়ছিল। পাশ থেকে আম্মুর বয়সী কেউ বলে উঠল, কাঁদছো কেন বাবা? চোখের পানি মুছে বললাম, আম্মুর কথা আব্বুর কথা খুব মনে পড়ছে। মহিলাটা বলল, কেন তোমার আব্বু আম্মু কি নাই? মহিলাটা হয়তো ভাবছে আমার আব্বু আম্মু মারা গেছে। আমি বললাম, আছে, কিন্তু আমাকে তাদের ছেলে বলে দাবি করে না। মহিলাটা আগ্রহ নিয়ে জানতে চাইল, কেন কি হয়েছে? মহিলাটাকে ঢাকায় আসতে আসতে সবকিছুই বললাম। উনি আমার মিথ্যা অপবাদের কাহিনী শুনে চোখের পানি ফেলছিল। বাস থেকে নামার সময় ওনার বাসার ঠিকানা দিয়ে যায়। ওনার নাকি কোনো ছেলে নাই, সময় পেলে যেন দেখা করতে যাই। বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে আসি। খুব ক্লান্ত লাগছিল।
আর ভাবছি মিথিলার কথা কি সবগুলো শোনার দরকার ছিল, নাকি যতটুকু শুনেছি সবটাই ভুল করেছি। রিমি কলেজ থেকে আসার পর আমার সাথে দেখা করতে আসলো, কাগজপত্র আনছি কিনা, আসা যাওয়ার কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলো। আমি যখন মিথিলার সাথে দেখা হওয়ার কথা বললাম, রিমি মন খারাপ করে ফেললো। তবে যখন ভাবিকে ভাইয়ার সাথে আব্বু আম্মুর সাথে বাসায় যাওয়ার কথা বলি, রিমি অনেক খুশি হলো। রিমি জানতে চাইলো মিথিলা কিছু বলছে কিনা। আমি সব কিছু খুলে বললাম। রিমি বলছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি আমার ভুল হয়েছে। রাতে ভাবি ফোন করলো। আমি বললাম, হ্যালো ভাবি, কেমন আছো? ভাবি বলল, ভালো, তুমি? আমি বললাম, আমিও ভালো আছি। অনেক, আজ তোমার ভাইয়া আর আব্বু আম্মু আমাকে বাসায় নিয়ে এসেছে। ভাবির কথা শুনে মন ভরে গেল। তাহলে ধারণা সত্যিই ছিল। আমি বললাম, তাই নাকি? কিন্তু এতদিন পরে নিতে আসলো? ভাবি বলল, ওরা বলেছে তোমার উপর রাগ করে নাকি আমার সাথে এমন করেছে। তোমার সাথে এই পরিবার কেউ যোগাযোগ করুক এটা নাকি তারা কেউ চাচ্ছে না। ভাবির কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হয় না। চোখ মুছে বললাম, ও আচ্ছা ভাবি, তাতে কোনো সমস্যা নাই। তুমি বাসায় ফিরে গেছো, এতেই আমি খুশি। ভাবি বলল, আমি তোমাকে বাসায় ফিরিয়ে আনার সব চেষ্টা করে যাব, দেখবা আমি জয়ী হবই। আমি বললাম, দরকার নাই ভাবি, আমি শুধু তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিওর প্রমাণ খুঁজছিলাম। আজ আমার আর কোনো কিছুরই দরকার নাই। তোমরা ভালো থেকো। বলেই ফোনটা রেখে দিলাম। সাথে সাথে সিমটা খুলে ফেলি, যেন ভাবির সাথে আর কোনো যোগাযোগ না হয়। ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক। আমি ফিরে যাওয়ার চিন্তা করি না। করলে হয়তো ওই দিনই ভিডিওটা দেখিয়ে দিতাম। তখন যেমন মিথিলার ভালো চেয়েছি, আজও চাই মিথিলার সম্মান নিয়ে বেঁচে থাকুক। আর যদি পাপের পরিমাণ বেশি হয়ে যায়, তার শাস্তি মিথিলার নিজ থেকেই পাবে। আমি যখন মিথিলার ভালো চেয়ে বাসা থেকে চলে এসেছিলাম, এখন স্বার্থপর হতে পারবো না। আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমাণও নাই। পরের দিন রিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাই। রিমি বিজ্ঞান বিভাগ আর আমি মানবিকে, তাই ক্লাসগুলো ভিন্ন। শুধু কলেজে যাওয়ার আসার সময় দেখা হতো, মাঝখানে বিরতি। ক্লাসে প্রথম দিন আমার পরিচয় দিতে হলো শিক্ষকদের কাছে। সবকিছু ঠিকঠাক বলি, শুধু মামার বাসায় থেকে পড়ালেখা করব এটাই মিথ্যা বলেছি। এভাবে চলতে থাকে আমার দিন। অফিসের কাজ বুঝতে পারি না, তাই কাজ করা বন্ধ রাখতে বলেছেন আঙ্কেল। আমি ভাবছি এই মানুষগুলো এত স্বাধীন হয় কি করে। আঙ্কেল নিজের খরচে আমার পড়ালেখা চালানোর সিদ্ধান্ত নিলেন। আর যখন ইনকাম করব তখন পুষিয়ে দিতে বললেন। আজ বাসার সাথে যোগাযোগ নেই 1 বছর। জানি না কে কোন অবস্থায় আছে, তবে আমি খুব ভালো আছি। শুধু ভালো নেই আমার মনটা শুধু আম্মুটার জন্য কাঁদে, দেখতে মন চাই। এখন আমি আঙ্কেলের অফিসে কাজ করি, নিজের সম্মান রক্ষার্থে। রিমির সাথে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি প্রকাশ না করলেও রিমি খুব ভালোভাবেই প্রকাশ করে ফেলেছে। কলেজের সবাই জানে আমাদের মধ্যে প্রেম, যার কারণে কোনো মেয়ে ভাব নিতে আসে না। আর ভুল করেও কেউ আসলে রিমির তো অত্যাচার আছেই। তবে রিমি ছাড়াও কলেজে আমার আর একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম আশা। আশা হলো রিমির ওই ফ্রেন্ড। আমার সাথে দেখা করাতে নিয়ে এসেছিল সেই মেয়েটা। আশার ভাইয়া নাকি বিয়ে করছে, তাই ইনভাইট করলো। আজ নাকি সেখানে যেতে হবে আমাকে আর রিমিকে। কি আর করার, বিয়েতে গেলাম। কিন্তু কোণের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমি আপুর ননদের বিয়ে, মানে দুলা ভাইয়ের বোনের বিয়ে। আর আমি আজ সেখানেই। তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন। ধন্যবাদ।